চলুন আজ কথা বলা যাক নেপোলিয়ন হিলের সেই বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে। ১৯৩৭ সালের একটা বই, কিন্তু এর পাতায় পাতায় নাকি লুকিয়ে আছে সাফল্যের সব গোপন সূত্র। চলুন তো একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা কি। তো প্রশ্নটা তো এখানেই, তাই না? মানে ১৯৩৭ সালের একটা বই আজকের দিনেও কি এর কথাগুলো খাটে? প্রায় ১০০ বছর হতে চলল, অথচ বইটা এখনও বেস্ট সেলার। লক্ষ লক্ষ মানুষ এটা পড়ছে, অনুপ্রাণিত হচ্ছে। এর পেছনের রহস্যটা কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। আসলে এই বইটা কিন্তু কোনো মন গড়া তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়নি। নেপোলিয়ন হিল কি করেছিলেন জানেন? তিনি প্রায় ২০ বছর ধরে ৫০০রও বেশি সফল মানুষের সাক্ষাৎকার নিয়েছিলেন। আর সেই তালিকায় কারা ছিলেন? অ্যান্ড্রিউ কার্নেগি, হেনরি ফোর্ড, টমাস এডিসনের মতো সব মহারথীরা। ভাবা যায়, এটা আসলে ছিল সাফল্যের ডিএনএ খুঁজে বের করার একটা বিশাল প্রজেক্ট। তো বইটার একেবারে মূল কথায় আসা যাক। এর গোড়ার কথাটাই হলো মানসিকতা, মানে আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে তৈরি করে। বইটার একটা খুব বিখ্যাত কথা আছে, সাফল্যের শুরু হয় এক তীব্র আকাঙ্ক্ষা থেকে, যা বিশ্বাস দিয়ে চালিত হয়। সোজা কথায়, সম্পদ বা জীবনের যে কোনো সফলতা সবই কিন্তু চিন্তার ফল। এই চিন্তাটাই পরে কাজে পরিণত হয়। এটা শুধু টাকা কামানোর ফর্মুলা নয়, বরং যে কোনো লক্ষ্য অর্জনের একটা দর্শন। আর এই যে তীব্র আকাঙ্ক্ষার কথা বলা হলো, এটাই কিন্তু বইটার প্রথম আর সবচেয়ে জরুরি নীতি। যে কোনো বড় লক্ষ্যের এটাই হলো স্টার্টিং পয়েন্ট। এই জিনিসটা না থাকলে পরের সব পদক্ষেপই কেমন যেন দুর্বল হয়ে যায়। ব্যাপারটা বুঝতে হবে, এটা কিন্তু সাধারণ কোনো ইচ্ছা নয়, এটা এক ধরনের আবেশ বা অবসেশন। যেমন ধরুন, আমি ধনী হতে চাই, এটা একটা ইচ্ছা, কিন্তু তীব্র আকাঙ্ক্ষা হলো আমি ধনী হবই, আর তার জন্য যা যা করার দরকার আমি সব করব। এই যে একটা জেদ, এই আবেশটাই আসলে মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, মানসিকতার কেন বা ওয়াই পার্টটা তো বোঝা গেল, কিন্তু এবার প্রশ্ন হলো কিভাবে বা হাউ, মানে এই চিন্তাভাবনাকে বাস্তবে পরিণত করার উপায়টা কি? এর জন্য হিল একটা পরিষ্কার ৪ ধাপের নকশা দিয়েছেন। প্রথমত, লক্ষ্যটা ঠিক করতে হবে, একেবারে স্পষ্ট করে লিখে ফেলতে হবে। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট প্ল্যান বানাতে হবে, মানে লক্ষ্যটাকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া। তৃতীয়ত, নিজের মনকে প্রোগ্রাম করা, প্রতিদিন নিজেকে পজিটিভ কথা বলে বিশ্বাসটাকে আরও দৃঢ় করা। আর চতুর্থ, একটা সহযোগী দল বা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করা। সোজা কথায়, এই ৪টা ধাপ হলো ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার একটা ব্লুপ্রিন্ট। এই যে মাস্টারমাইন্ড গ্রুপের কথা বলা হলো, এটা কিন্তু একটা দারুণ কনসেপ্ট। মানে এমন কিছু সমমনা মানুষের একটা দল, যারা একে অপরের সাথে আইডিয়া শেয়ার করে, পরামর্শ দেয়, আর একে অপরকে কাজের জন্য দায়বদ্ধ রাখে। যখন এমন কয়েকটা মাথা একসাথে কাজ করে, তখন একটা অসাধারণ শক্তি তৈরি হয়, যা একার পক্ষে সম্ভব নয়। দেশ প্ল্যান তো রেডি, কিন্তু শুধু প্ল্যান থাকলেই তো হবে না, সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো জ্বালানি লাগবে, তাই না? চলুন এবার সেই জ্বালানির কথাই শোনা যাক, যা কঠিন সময়েও গতি ধরে রাখতে সাহায্য করে। এখানে দুটো মূল চালিকা শক্তির কথা বলা হয়েছে। ১, অধ্যাবসায় বা লেগে থাকার ক্ষমতা, আর ২, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই দুটো জিনিসই একটা প্ল্যানকে কাগজ থেকে বাস্তবে নিয়ে আসে। অধ্যাবসায়ের মূল কথাটা কি? যে প্রতিটা ব্যর্থতা আসলে সাফল্যের সিঁড়ির এক একটা ধাপ। দেখুন, ব্যর্থতা তো আসবেই, এটা স্বাভাবিক, কিন্তু যারা হাল ছেড়ে দেয় না, তারাই শেষ পর্যন্ত সফল হয়। আসল কৌশল হলো প্রত্যেকটা বাধা থেকে কিছু না কিছু শিখে সামনে এগিয়ে যাওয়া। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো সিদ্ধান্ত। সফল মানুষেরা কিন্তু নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকে না। তারা দ্রুত সিদ্ধান্ত নেয়, কাজে নেমে পড়ে, আর তারপর প্রয়োজন মতো নিজেদের মানিয়ে নেয়। কারণ গড়িমসি বা দীর্ঘসূত্রিতা, এটাই হলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। তো পুরো আলোচনাটা এবার একটু গুছিয়ে আনা যাক। বইটার মূল বার্তাটা কি, আর আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক, সেটাই এখন দেখার বিষয়। দেখুন, যে কোনো ক্লাসিক বইয়ের মতোই এরও ভালো মন্দ দুটো দিকই আছে। একদিকে এর সবচেয়ে বড় শক্তি হলো এটা মানুষের মানসিকতা বদলে দিতে পারে, সাফল্যের জন্য একটা কাঠামো দেয়, আর অনেক বাস্তব উদাহরণ আছে। আবার অন্যদিকে কিছু সমালোচনাও আছে, যেমন অনেকেই বলেন যে এর বেশিরভাগ কথাই ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা, বৈজ্ঞানিক প্রমাণ কম,
আর হ্যাঁ, ভাষাটাও একটু পুরনো ধাঁচের। তাহলে পুরো বইটার সারমর্ম যদি এক কথায় বলতে হয়, সেটা কি দাঁড়ায়? দাঁড়ায় যে সাফল্যের মূল সূত্র হল একটা তীব্র আকাঙ্ক্ষা, যেটা বিশ্বাস দিয়ে চালিত হবে, একটা নির্দিষ্ট পরিকল্পনা দিয়ে পরিচালিত হবে, আর অধ্যবসায়ের মাধ্যমে টিকে থাকবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে তৈরি করে, তাহলে প্রশ্নটা হলো, আমরা ঠিক কোন বাস্তবতাটা তৈরি করতে চাই? এর উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছেই আছে।